ইস্পাহানী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের জন্য আজকে আমাদের শুরু হবে অষ্টম অধ্যায়ের কিছু অংশ। আমরা আগে পড়েছি এর রসায়ন ও শক্তি। রসায়ন ও শক্তি অর্থাৎ আমাদের আজকের আলোচনা বিষয় হবে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কীভাবে আমরা শক্তি উৎপাদন করতে পারবো, আবার শক্তিকে কাজে লাগায়ে কীভাবে আমরা রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করতে পারবো এ সম্পর্কে আমাদের আলোচনা হবে। প্রথমে আমরা তড়িতের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া। তড়িতের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া বা প্রক্রিয়া যাই হোক। তড়িৎকে ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া আমরা সংঘটিত করব। প্রথমে আসবো তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষ। এখন প্রশ্ন, তড়িৎ রাসায়নিক কোষ আমরা কাকে বলবো? কাকে বলবো আমরা তড়িৎ রাসায়নিক কোষ? তড়িৎ রাসায়নিক কোষ এক ধরনের যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে আমরা রাসায়নিক বিক্রিয়া ঘটায় রাসায়নিক পদার্থ থেকে বা রাসায়নিক শক্তিকে সম্পূর্ণভাবে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করব, অথবা বিদ্যুৎ শক্তিকে ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করব। তাহলে এই যন্ত্রের নাম হলো রাসায়নিক বা তড়িৎ রাসায়নিক কোষ বা তড়িৎ রাসায়নিক কোষ। আমরা ইংরেজিতে বলি কেমিক্যাল সেল। যাই হোক, তড়িৎ রাসায়নিক কোষ তাহলে কি? যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক শক্তিকে ব্যবহার করে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়, অথবা বিদ্যুৎ শক্তিকে ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করা হয়, এই যন্ত্রের নামই হলো তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষ। তাহলে আমরা রাসায়নিক শক্তিকে বা রাসায়নিক বিক্রিয়া ঘটায় এই রাসায়নিক শক্তিকে আমরা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করতে পারি। এটাই হলো তড়িৎ রাসায়নিক কোষ। আচ্ছা, আমরা ধরো লেখি সংজ্ঞাটা একটু, তাহলে যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে বা তড়িৎ শক্তিকে ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করা হয়। তাকে তড়িৎ রাসায়নিক কোষ বলে। তড়িৎ রাসায়নিক কোষ বলে। তাহলে এই হলো আমাদের তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষের শ্রেণী বিভাগে যাব এবার আমরা।
তড়িৎ রাসায়নিক কোষের শ্রেণীবিভাগ। তড়িৎ রাসায়নিক কোষের শ্রেণীবিভাগ। এখন এই তড়িৎ রাসায়নিক কোষকে আমরা দুই ভাগে ভাগ করি, তড়িৎ রাসায়নিক কোষকে আমরা দুই ভাগে ভাগ করি। তাহলে এক, তড়িৎ বিশ্লেষ্য কোষ, দুই গ্যালভানিক সেল। কোষ বা গ্যালভানিক সেল যা লিখি। তাহলে তড়িৎ রাসায়নিক কোষকে শ্রেণীবিভাগ করতে যাই আমরা দেখলাম যে দুই ভাগে ভাগ করি, একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ আর একটা গ্যালভানিক সেল। এখন যেহেতু আমরা তড়িৎ নিয়ে কথাবার্তা বলতেছি, এই কোষ পড়তে যেয়ে আমরা তড়িৎ নিয়েই কথাবার্তা বলবো, তাই এই তড়িতের একটা শ্রেণী আছে। এই তড়িৎ পদার্থের সঙ্গে বস্তুর সঙ্গে কীরূপ আচরণ করে এর উপর নির্ভরকে পদার্থকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হলো পরিবাহী আর একটা হলো অপরিবাহী। তা আমরা প্রথমে আসবো বিদ্যুৎ পরিবাহী। বিদ্যুৎ পরিবাহী। এখন বিদ্যুৎ পরিবাহী কাকে বলে? যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে তড়িৎ বা বিদ্যুৎ চলাচল করতে পারে তারাই হলো বিদ্যুৎ পরিবাহী। আর বিদ্যুৎ অপরিবাহী, কারা? সোজা কথা, যাদের মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে না তারাই হলো বিদ্যুৎ অপরিবাহী। তাহলে বিদ্যুৎ পরিবাহীর উদাহরণ যদি বলি আমরা, সকল ধাতু, অধাতুর মধ্যে গ্রাফাইট আর ধাতব লবণ, বিভিন্ন ধাতব লবণ, অ্যাসিড, ক্ষার ইত্যাদি হলো বিদ্যুৎ পরিবাহী। আর অপরিবাহী, যাদের মধ্যে বিদ্যুৎ চলতে পারে না, সাধারণত অধাতুরা বিদ্যুৎ অপরিবাহী। যারা শুকনা কাঠ, বাঁশ, বেত, শুকনো মাটি এগুলিও বিদ্যুৎ অপরিবাহী। এমনকি বিশুদ্ধ পানীয় বিদ্যুৎ অপরিবাহী। এবার আসবো বিদ্যুৎ পরিবাহীর শ্রেণীবিভাগ। পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ কি উপায়ে, কি কৌশলে চলাচল করবে বা চলবে এর উপর নির্ভর করে বিদ্যুৎ পরিবাহীকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী। তাহলে পরিবাহী দুই প্রকার, একটা হলো ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী। আর দুই তাহলে ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী, আর একটা হলো তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য। তাহলে কি হলো, আমরা
কোনো পরিবাহের মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচলের কৌশলের উপর নির্ভর করে, কৌশলের উপর ভিত্তি করে, কার উপর ভিত্তি করে? কৌশলের উপর ভিত্তি করে পরিবাহীকে আমরা দুটি ভাগে ভাগ করেছি। একটা হলো ধাতব বা ইলেকট্রনের পরিবাহী, আর একটা হলো তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য, ঠিক আছে। এবার আমরা আসব ধাতব বা ইলেকট্রনের পরিবাহী সম্পর্কে কিছু কথা বলবো আমরা এখন। ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী, ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী। এখন ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী আমরা কাকে বলবো, এটা হলো আমাদের এখন বক্তব্য। যে সমস্ত পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ চলার সময় ওই পদার্থের কোনো রাসায়নিক পরিবর্তন হয় না, যেসব পরিবাহীর মধ্যে দিয়ে সরাসরি লিখি আমরা, যেসব পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ চলার সময় ওই পদার্থের কোনো রাসায়নিক পরিবর্তন হয় না, কোনো রাসায়নিক পরিবর্তন হয় না, তাকে ইলেকট্রনীয় পরিবাহী বলে। ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহী বলে। ধাতব পরিবাহী বলে, ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহী বলে। তাহলে কী হলো, যাদের মধ্যে বিদ্যুৎ চলার সময় ওই পদার্থের কোনো রাসায়নিক পরিবর্তন হয় না, অর্থাৎ একে আমরা ইলেকট্রনীয় পরিবাহীও বলতেছি। তার অর্থ কি, যে এই পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ চলার সময় ইলেকট্রনের সাহায্যে বিদ্যুৎ চলাচল করে, অর্থাৎ এখানে প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে, সেই মুক্ত ইলেকট্রন চলাচলের ফলেই বিদ্যুৎ পরিবাহিত হয়। বিদ্যুৎ পরিবহনের দুটি শর্ত রয়েছে, যে পদার্থের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকবে অথবা মুক্ত আয়ন থাকবে, অর্থাৎ ইলেকট্রন বা আয়নের মুক্ত চলাচল আবশ্যক, তা না হলে তার মধ্যে বিদ্যুৎ চলতে পারবে না। তো ধাতব বা ইলেকট্রনের পরিবাহী আমরা জানি যে সকল ধাতুতেই প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে, এবং এই মুক্ত ইলেকট্রনের মধ্যে ধাতব আয়নগুলি, ক্যাটায়নগুলি একেবারে নিমজ্জিত আছে বলে অনেক সময় মনে করা হয়। তো সুতরাং ধাতব বা ইলেকট্রনের পরিবাহী তাদেরকেই বলবো যে সমস্ত পদার্থের মধ্যে বিদ্যুৎ চলার সময় ইলেকট্রনের সাহায্যে, অর্থাৎ ইলেকট্রনের মাধ্যমেই বিদ্যুৎ চলবে, অর্থাৎ ওই পদার্থের কোনো রাসায়নিক পরিবর্তন হবে না, শুধু ইলেকট্রনের চলাচল বা গতিশীল হওয়ার কারণেই বিদ্যুৎ পরিবাহিত হবে। গেল আমাদের ধাতব বা ইলেকট্রনিক পরিবাহী। ধাতব বা ইলেকট্রনিক পরিবাহী সকল ধাতুই বলেছি, গ্রাফাইট ইত্যাদি হলো ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী। এবার তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য অনেক পরিবার রয়েছে যারা কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় তারা বিদ্যুৎ পরিবহন করে।
এরাই হলো তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য তাহলে কি বললাম যে তড়িৎ বিশ্লেষ্য কাকে বলবো আমরা? যে সকল পরিবাহী কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। এবং সেই পদার্থের রাসায়নিক পরিবর্তন হয়। রাসায়নিক পরিবর্তন হয় তাকে তড়িৎ বিশ্লেষ্য বলে। তাকে তড়িৎ বিশ্লেষ্য বলে। তাহলে তড়িৎ বিশ্লেষ্য হতে গেলে প্রথম শর্ত, এই পদার্থগুলি কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না। এরা পরিবাহী কিন্তু কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না। কখন করে? গলিত অথবা দ্রবীভূত অবস্থায়। ওই পদার্থ গলে তরল হলে অথবা এর জলীয় দ্রবণ হলে এই অবস্থায় করে, এবং সঙ্গে সঙ্গে তাদের রাসায়নিক পরিবর্তন ঘটে। এই কতগুলি শর্ত যে পরিবাহী মেনে চলবে তাকেই বলা হবে তড়িৎ বিশ্লেষ্য। তার অর্থ সঙ্গে আমরা দিলাম যে সকল পরিবাহী কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে এবং সেই পদার্থের রাসায়নিক পরিবর্তন হয় তাকেই বলা হবে তড়িৎ বিশ্লেষ্য। যেমন সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস অথবা সোডিয়াম ক্লোরাইড গলিত লিকুইড বিদ্যুৎ পরিবহন করবে। পানি বিদ্যুৎ পরিবহন করবে। সালফিউরিক অ্যাসিড বিদ্যুৎ পরিবহন করবে। অর্থাৎ এরা তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য। তাহলে তড়িৎ বিশ্লেষ্য আমরা দেখলাম এবং উদাহরণ দিলাম, এগুলি হলো তড়িৎ বিশ্লেষ্য। এবার তড়িৎ বিশ্লেষক আবার তাদের শক্তির উপর নির্ভর করে আমরা দুটি ভাগে ভাগ করে নেই। অবস্থা শক্তির উপর নির্ভর করে তড়িৎ বিশ্লেষককে আবার দুই ভাগে ভাগ করি। এক, তীব্র তড়িৎ বিশ্লেষ্য। আর দুই, মৃদু বা দুর্বল বলি আর কি তড়িৎ বিশ্লেষ্য। তাহলে তড়িৎ বিশ্লেষ্য তাদের শক্তির উপর নির্ভর করে আবার দুই ভাগে আমরা ভাগ করি। একটা হলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এখন তীব্র এবং মৃদু কাদের বলবো, তারা কারা?
আর কেনই বা তাদের এরকম নামকরণ করা হলো? তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তীব্র অর্থাৎ শক্তিশালী, যাদের কার্যক্রম খুব দ্রুত, তারাই তীব্র। তারা যে সকল তড়িৎ বিশ্লেষ্য দ্রুত বা জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় সম্পূর্ণভাবে আয়নিত হয়, তারাই হলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য। যে সকল তড়িৎ বিশ্লেষ্য গলিত অবস্থায় বা দ্রবীভূত অবস্থায় সম্পূর্ণভাবে বিয়োজিত হয়, অর্থাৎ আয়নিত হয়, তাদেরকে তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলে। তাদেরকে তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলে। তাহলে কি হলো? যে সকল তড়িৎ বিশ্লেষ্য গলিত অবস্থা বা দ্রবীভূত অবস্থায় সম্পূর্ণভাবে বিয়োজিত হয়, অর্থাৎ আয়নিত হয়, তাদেরকে তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলে। গলিত অবস্থায় আচ্ছা, যাই হোক, যেমন সালফিউরিক অ্যাসিড H2SO4, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম ক্লোরাইড, জিঙ্ক সালফেট, এরা গলিত বা দ্রবীভূত অবস্থায় সম্পূর্ণভাবে আয়নিত হয়, সম্পূর্ণভাবে বিয়োজিত হয়, তাই এরা হলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য। এরপর আসবো মৃদু তড়িৎ বিশ্লেষ্য। যে সকল তড়িৎ বিশ্লেষ্য গলিত বা তাদেরকে মৃদু বিশ্লেষ্য বলে। তাহলে কি হলো? যে সকল তড়িৎ বিশ্লেষ্য গলিত বা দ্রবীভূত অবস্থায় অল্প পরিমাণ বিয়োজিত হয়, অর্থাৎ সামান্য পরিমাণ আয়নিত হয়, অল্প সংখ্যক আয়ন সৃষ্টি করে, তাদেরকে বলা হবে মৃদু তড়িৎ। যেমন পানি একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। অ্যাসিডিক অ্যাসিড, এরা হলো মৃদু তড়িৎ বিশ্লেষ্য, অর্থাৎ সকল জৈব অ্যাসিডই মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এ হলো আমাদের তড়িৎ বিশ্লেষ্যের শ্রেণীবিভাগ। এরপরে তড়িৎ কোষ সম্পর্কে আলোচনা করতেছিলাম আমরা। তড়িৎ বিশ্লেষ্য, এখন তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে
একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হলো তড়িৎদ্বার। তড়িৎদ্বার, এখন তড়িৎদ্বার আমরা কাকে বলবো, আমরা এটা নিয়ে আলোচনা করব। এখন তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে, তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে বা কোষে বিগলিত বা দ্রবীভূত, তাহলে বিগলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষের মধ্যে দুটি ইলেকট্রনের পরিবাহী বা ধাতব দ্বন্দ্ব বা গ্রাফাইট দ্বন্দ্ব প্রবেশ করানো হয়, এটাকে বলা হয় তড়িৎদ্বার। তাহলে কি হলো, তড়িৎ রাসায়নিক কোষে আমরা করি কি বিগলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষে, তাহলে তড়িৎ রাসায়নিক কোষে তড়িৎ রাসায়নিক কোষে গলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষের মধ্যে ধাতব বা গ্রাফাইট দ্বন্দ্ব, ধাতব বা গ্রাফাইট অর্থাৎ মধ্যে যে দুটি ইলেকট্রনীয় পরিবাহী তাহলে কি হলো, দ্রবীভূত তড়িৎ বিশ্লেষের মধ্যে যে দুটি ইলেকট্রনীয় পরিবাহী প্রবেশ করানো হয়, তাকে তড়িৎদ্বার বলে। তাকে বলে তড়িৎদ্বার, তাকে কি বলবো আমরা, তড়িৎদ্বার। এখন তড়িৎ ইলেকট্রনের পরিবাহী বা ইলেকট্রনের পরিবাহী বলতে সাধারণত ধাতুগুলি বোঝায়, আর এর সঙ্গে গ্রাফাইট দ্বন্দ্বকেও আমরা ইলেকট্রন পরিবাহী ধরি, এটাকে বলা হবে তড়িৎদ্বার। তড়িৎদ্বার দুই ধরনের, অ্যানোড, দুই ক্যাথোড, অ্যানোড এবং ক্যাথোড। এখন আমরা জানি তড়িৎ কোষে দুই ধরনের বিক্রিয়া ঘটায়, একটা হলো জারণ অর্ধবিক্রিয়া আর একটা হলো বিজারণ অর্ধবিক্রিয়া। তাহলে তড়িৎ বিশ্লেষক কোষের মধ্যে যখন আমরা বা গ্যালভানিক কোষের মধ্যে যখন আমরা অ্যানোড এবং ক্যাথোড প্রবেশ করাই, এটাকে কার্যকর শুরু করব, তখন জারণ এবং বিজারণ দুটা বিক্রিয়া সংঘটিত হবে। অ্যানোড, যে তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া সংঘটিত হবে তাকে বলা হবে অ্যানোড, তাহলে যে তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া সংঘটিত হবে তাকে বলা হবে অ্যানোড, আর যে তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া সংঘটিত হবে তাকে বলা হবে ক্যাথোড। অর্থাৎ এই অ্যানোডে পদার্থ তার ইলেকট্রন ছেড়ে দিবে, অর্থাৎ জারণ বিক্রিয়া সম্পন্ন করবে, আর ক্যাথোডে সেই ইলেকট্রন গ্রহণ হবে, অর্থাৎ বিজারণ বিক্রিয়া সম্পন্ন হবে। তাই অ্যানোড হলো, আমরা সংক্ষেপে বলি, যে তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া সংঘটিত হয় তা হলো অ্যানোড, আর যে তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া সংঘটিত হয় তা হলো ক্যাথোড। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই আমরা শেষ করব।